নমস্কার বন্ধুগণ, ফুটবল টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই চলে এসেছি আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের আপডেটে। ইন্ডিয়ান ন্যাশনাল টিমের থেকে কিন্তু সুনীল ছেত্রী বিদায় নিয়েছেন। আমাদের ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সে কিন্তু বিদায় নিয়েছে। কিন্তু আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিম কিন্তু এখনও থার্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করেনি। কুয়েত ম্যাচটা ড্র হওয়ার পর অনেকেই হয়তো বলতে শুরু করেছে যে ভারতের আর কোনো আশা নেই। কিন্তু সেক্ষেত্রে বলে রাখি, ভারতের কিন্তু এখনও চান্স আছে পরের রাউন্ডে যাওয়া। সেটা কীরকম একটু দেখে নিই। যদি ভারত কাতারকে হারাতে পারে, তাহলে আফগানিস্তান কুয়েত ম্যাচে কি হচ্ছে সেই দিকে আর ভারতকে নজর রাখতে হবে না। এটা কিন্তু ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনেই কিন্তু আসতে হবে, যদি ভারত কাতারকে না হারাতে পারে, কাতারের সাথে ভারতের ম্যাচটা যদি ড্র হয়, অ্যাটলিস্ট ড্র ভারতকে করতেই হবে যদি যেতে হয়। যদি ভারত কাতার ম্যাচটা ড্র হয়, সেক্ষেত্রে কিন্তু কুয়েত এবং আফগানিস্তান ম্যাচটাও ড্র হতে হবে, তাহলেও কিন্তু ইন্ডিয়া কোয়ালিফাই করে যাবে। তো দুটো সিনারিও রয়েছে, দুটো সিনারিওর মধ্যে কোনটা হয় সেটা আগামী 11 তারিখ জানা যাবে। ম্যাচের টাইমিং নিয়ে আমার একটু পার্সোনালি একটু প্রবলেম রয়েছে, কারণ দুটো গ্রুপের শেষ ম্যাচ সবসময় ডিসাইডার ম্যাচ হয়। এবং যে 9টা গ্রুপ হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, এশিয়ান কোয়ালিফায়ার, যেটা সেই 9টা গ্রুপেরই কিন্তু শেষ ম্যাচ, যেটা গ্রুপের প্রত্যেক কটা গ্রুপের কিন্তু একটা করে ইচ টাইম স্লট থাকা উচিত ছিল, এবং সেটা সবসময় হতে পারে না। মানে এশিয়ার ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হয়, কারণ ইস্ট এশিয়ার ওয়েস্ট এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে যে টাইম ভ্যারিয়েশনটা রয়েছে, অনেকটা হিউজ টাইম ভ্যারিয়েশন রয়েছে। এর জন্য কিন্তু একই টাইমে ম্যাচ দেওয়া যায় না, কারণ ইস্ট এশিয়ায় যে সময় ম্যাচ হবে এবং ওয়েস্ট এশিয়ায় যে সময় ম্যাচ হবে, দুটোর টাইমিং কিন্তু সেম নাও হতে পারে। কিন্তু যতটা সম্ভব যদি এই দুটো টাইমকে সেম করা হতো, তাহলে কিন্তু ভালো হতো। বিশেষ করে ইন্ডিয়ার যে গ্রুপটা রয়েছে, সেখানে কিন্তু ইন্ডিয়ার কাতারের ম্যাচটা কাতারে হবে, এবং কুয়েত আফগানিস্তানের ম্যাচটা মোস্ট প্রবাবলি সাউদিতে হবে, অথবা কুয়েতে হবে। মানে এটা কার হোম ম্যাচ আমার এটা ঠিক এখন আমার জানা নেই। যারই হোম ম্যাচ হোক, দুটোই হবে কিন্তু ওয়েস্ট এশিয়ান জোনে, অর্থাৎ টাইম গ্যাপ কিন্তু খুব বেশি হবে না, ম্যাক্সিমাম 1 থেকে 2 ঘন্টার হবে। তো যে কোনো একটা টিমকে, মানে যে কোনো দুটো টিমকে কিন্তু একটু আগে খেলিয়ে তাদের এতে দুটো ম্যাচকে কিন্তু সেম টাইমে করা যেতে পারত বলে আমার মনে হয়, আমার অন্তত মনে হয়। তো কারণ আলটিমেটলি কিন্তু ভারতের ম্যাচটা হয়ে যাওয়ার পরে কিন্তু ওই ম্যাচটা স্টার্ট হবে। তো সেখানে কিন্তু ওরা আফগানিস্তান এবং কুয়েত কিন্তু রেজাল্ট দেখে খেলতে নামবে, তো সেটা ওদের একটা অ্যাডভান্টেজ থাকবে। যাই হোক, ভারতকে এবার জিততে হবে পরের ম্যাচটা, তো এবার এটা দেখার যে ভারত জিততে পারে কি না। এরপর চলে আসছি ইন্ডিয়া যে 23 মেন স্কোয়াড অ্যানাউন্স করেছে এই কাতার ম্যাচের জন্য। সেই স্কোয়াডে গোলকিপার হিসেবে রয়েছে গুরপ্রীত সিং সান্ধু, অবশ্যই সে আগের দিন যথেষ্ট ভালো খেলেছে। এছাড়া অমরিন্দর বিশালকে, এরা কেউ নামবে না, চিন্তা নেই। ডিফেন্ডার হিসেবে রয়েছে আনোয়ার আলী, জয় গুপ্তা, মেহতাব সিং, নরেন্দর গেহলট, নিখিল পূজারি, রাহুল ভেকের মতো স্লথ ডিফেন্ডারকে কেন এখানে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমার জানা নেই, ও হয়তো ওখানে গিয়ে ভালো খেলতে পারে। মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেস, এডমন্ড লালেন্ডিকা, জিকসন সিং, লালিয়ান জুয়ালা চাংতে, লিস্টন কোলাসো, মহেশ সিং, নন্দা কুমার, সাহার আব্দুল সামাদ, সুরেশ সিং ওয়ানজা। মহেশ, নন্দা আর জিকসনকে তো বসিয়ে নিয়ে যাওয়ার জন্য যাওয়া হচ্ছে আমার মনে হয়, কারণ ইগর স্টিমাস তার কিছু পছন্দের প্লেয়ার ছাড়া কাউকে নামান না। তো এটা দেখার যে ইগর স্টিমাস আলটিমেটলি মহেশকে বা নন্দাকে বা জিকসনকে ইউজ করে কিনা। আর ইন্ডিয়া টিম যতই খারাপ খেলুক, উনি ওনার পরিবর্তন অনুযায়ী যান। আর ফরওয়ার্ড লাইন, সেখানে রয়েছে মনবীর সিং, রহিম আলী, বিক্রম প্রতাপ সিং এবং ডেভিড লালহান সাঙ্গা। তো বিক্রমের মতো ভালো স্ট্রাইকারকে বসিয়ে রেখে রহিম আলীকে নামিয়ে উনি আগের দিন খুব লেজেন্ডের মতো কাজ করেছেন, যে ক্রোয়েশিয়ান লেজেন্ড ইন্ডিয়ান লেজেন্ড হতে গিয়ে সেই একটা খুব ভালো কাজ করে ফেলেছেন আগের দিন, যেটা কুয়েত ম্যাচটা আমরা জিততে পারিনি, হারতেও পারতাম গুরপ্রীত সিং না থাকলে। তো এবার এটা দেখার যে রহিম আলী পরের দিন স্টার্ট করে কিনা। আমার তো আমাদের এটাই থাকবে যে রহিম আলী স্টার্ট করবে এবং ভারত গোল করবে না। যদিও যদি রহিম আলী গোল করে বা রাহুল বেকে ভালো খেলে, এবং যাদের কথা বললাম এই ব্র্যান্ডন বা লিস্টন, যারা আগের দিন আমার একটু মনে হয়েছে খারাপ খেলেছে, ব্র্যান্ডন তো বিশেষ করে নিজের যে বলগুলো থ্রো করছিল একটাও ঠিকঠাক পজিশনে যাচ্ছিল না। তো এরা যদি ভালো খেলতে পারে এবং ইন্ডিয়াকে জেতাতে পারে, তাহলে কিন্তু আমিও আপনাদের মতোই খুশি হব। ইগর স্টিমাচ কোচ থাক বা যেই কোচ থাক, যেই খেলুক না কেন, সেই ইন্ডিয়ান ফ্ল্যাগকেই রিপ্রেজেন্ট করবে। অতএব আলটিমেটলি আমরা সবাই ইন্ডিয়ার জয়ই কিন্তু চাই।
তো এবার এটাই দেখার যে ইন্ডিয়া আলটিমেটলি কাতারকে হারাতে পারে কিনা। এরপর চলে আসছে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির কথায়। কেরালা ব্লাস্টার্স এফসির কোচিং টিমটা নিয়ে আমি কিন্তু একটু কথা বলে দিচ্ছি। কেরালা ব্লাস্টার্স এফসির যে কোচিং টিমটা অ্যানাউন্স হয়েছে, সেই কোচিং টিমটায় কিন্তু তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ এবং তাদের বাদবাকি কোচেদের নামও অ্যানাউন্স হয়ে গেছে। তো সেটাতেই একটু চলে আসছি। কেরালা ব্লাস্টার্স এফসির হেড কোচ তো মিকেল স্টারে, সেটা সবাই জানে, ছবিতে সবাই দেখতেও পাচ্ছেন। এরপরে অ্যাসিস্ট্যান্ট কোচ জন ওয়েস্টাউনকে করা হয়েছে, তিনিও কিন্তু সুইডেনের কোচ। এছাড়া ইন্ডিয়ান কোচ করা হয়েছে টিজি পুরুষোত্তমানকে। আমার এনার সম্বন্ধে খুব বেশি কিছু জানা নেই, তো যদি আপনারা কেউ জানেন প্লিজ নিচে কমেন্ট করতে পারেন। সেট পিস কোচ করা হয়েছে পর্তুগালের ফ্রেডরিকো পেরেইরাকে এবং গোলকিপিং কোচ করা হয়েছে সার্বিয়ার স্লাভেন প্রোবেক্কিকে। তো এটি দেখার কেরালা এদের আন্ডারে কীরকম খেলতে পারে। এরপরে কিছু এক্সটেনশনের আপডেটে চলে আসছি, মানে কিছু কুইক আপডেটে চলে আসবে এবারে। রেই তাচিকাওয়াকে জামশেদপুর এফসি এক্সটেনশন করে নিয়েছে। ওনা ইন্ডিয়াকে এফসি গোয়া এক্সটেনশন করে নিয়েছে। হরমিপাম লুইভাকে চেন্নাইন এফসি নিতে চাইছে, তারা কিন্তু ইন্টারেস্ট প্রকাশ করেছে। হরমিপাম লুইভাকে কেরালা ছাড়ে কিনা এবার সেটাই দেখা। সংগ্রামজিৎ রয় চৌধুরীকে ডেম্পো থেকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়েছে, মোস্টলি রিজার্ভ টিমের গোলকিপার হিসেবেই সাইন করিয়েছে, যদিও রিজার্ভ টিমে কিন্তু আদিত্য পাত্রের মতো ভালো গোলকিপার রয়েছে। এরপর চলে আসছি রবসান রবিনোর কথা। রবসান রবিনোর যে স্যালারি একটা বাংলাদেশ মিডিয়া থেকে বেরিয়ে এসছে, সেটা কিন্তু একটা হিউজ স্যালারি। সেটা কিন্তু 600K US ডলার, মানে 600K US ডলার মানে কিন্তু একটা হিউজ, মানে ভারতীয় মুদ্রায় এটি প্রায় কিন্তু 4 কোটি টাকার কাছাকাছি। তো এবারে একটা কথায় আমি চলে আসি, রবসান রবিনোর সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের নামটা জড়িয়ে দেওয়া হচ্ছে বারবার। ইস্ট বেঙ্গল কিন্তু এবারই তাদের ইতিহাসে বা রিসেন্ট টাইমের ইতিহাসে একটা রেকর্ড ব্রেকিং স্যালারি প্রায় 4 কোটি টাকা অ্যামাউন্ট দিয়ে কিন্তু নিয়ে এসছে দিমিত্রিয়স ডায়ামান্টাকোসকে। তো সেই জায়গা থেকে কি তারা 4 কোটি টাকা দিয়ে আবার এরকম একটা প্লেয়ারকে নিয়ে আসবে? মানে 4 কোটি টাকা দিয়ে তো এই প্লেয়ারটা আসবে না। রবিনহো 4 কোটি টাকায় তো অন্তত আসবে না। রবিনহো কিন্তু আরও হিউজ স্যালারি দাবি করবে, আরও বেশি স্যালারি দাবি করবে, যেটা সে পেত তার থেকে অবশ্যই সে বেশি স্যালারি দাবি করবে। তো সেই স্যালারি দিয়ে কি ইস্টবেঙ্গল আবার একটা প্লেয়ারকে নিয়ে আসবে? এবং এই স্যালারি কি রবিনহো সত্যি ডিজার্ভ করে? নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা। এরপর চলে আসছে কিন্তু আমি মোহনবাগানের আপডেটে। মোহনবাগানের কোচের আপডেট চলে এসছে। মোহনবাগানের কোচের কিন্তু একটা লালিগা কানেকশান থাকবে, অর্থাৎ সে লালিগাতে রিসেন্ট পাস্টে কোচিং করিয়েছে বলেই আমার ধারণা। তো এই অ্যানাউন্সমেন্টটা হবে ইন্ডিয়া কাতার ম্যাচের পর। তো সেই কোচ কে হয় সেটাই দেখার। হাওয়াস তো অ্যানাউন্স করেই দিয়েছেন যে হাওয়াস কোচ থাকবেন না, তবে এটা দেখার যে কে কোচ হয়। আর এরপরে চলে আসছে কিন্তু বিনয় মুরগাঁওয়ের কথায়। তাকে কিন্তু মোহনবাগান 1 ইয়ার ডিলে সাইন করেছে। 1 ইয়ার আর একটা এক্সটেনশানের কিন্তু ট্রিগার বাটন মোহনবাগানের হাতে থাকবে, অর্থাৎ 1+1 ইয়ার ডিল হয়েছে। এরপর চলে আসছি জনি কাউকোর কথা। জনি কাউকোর সাথে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অ্যাডভান্স নেগোসিয়েশনে চলে গেছে, অর্থাৎ এটা কিন্তু একটা খুব বড় জায়গায় চলে গেছে ডিলটা। নর্থ ইস্ট কিন্তু এবারে জনি কাউকোর মতো প্লেয়ারকে নিয়ে যেতে চাইছে। এবার এটি দেখার যে নর্থ ইস্ট কতটা ভালো টিম তৈরি করতে পারে। এবং মোহনবাগান জনি কাউকোকে ছেড়ে দেবে তার একটাই কারণ, মোহনবাগান ইউরো থেকে 2টো প্লেয়ারের সাথে অলরেডি নেগোসিয়েশন স্টার্ট করে দিয়েছে, যারা এবছর ইউরো কাপ খেলবে। তাদের ন্যাশনাল টিমের স্কোয়াডে রয়েছে একজন ডিফেন্ডার এবং একজন মিডফিল্ডার, মানে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারই বলা যেতে পারে। সেটা জনি কাউকোর পজিশনেই কিন্তু সে অপারেট করবে মেনলি। এবার এটি দেখার যে এই দুটো প্লেয়ার কে হয়। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।